আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা যারা বন অধিদপ্তরের বন প্রহরী পদে অদ্য 24/5/2025 খ্রিস্টাব্দ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এছাড়াও আপনারা আগামীতে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। দেখুন, বর্তমান সময়ে এমসিকিউ পরীক্ষার চেয়ে লিখিত পরীক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ লিখিত পরীক্ষার সংখ্যাটা অনেক গুণে বেড়ে যাচ্ছে। তো এই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি একটি লিখিত কোর্স চালু করানো হবে। আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে ডিটেলসটি জানতে পারবেন। তো আমাদের এখানে দেখুন, এই বন অধিদপ্তরের বন প্রহরী পদের টোটাল 4টি ম্যাথ ছিল। এখানে প্রত্যেকটাতে পাস করে 4×5 = 20 নম্বর। এখানে দেখুন, বর্তমান সময়গুলোতে কম্পিটিশন এত বেশি, যদি আপনি কোনো কারণে একটা ম্যাথ ভুল করেন, একটা সাধারণ জ্ঞান ভুল হলে কোনো প্রবলেম নেই, যদি আপনার একটা ম্যাথ ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসা মানে খুবই ক্ষীণ আর কি। কারণ বর্তমান সময়ে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন, অনেক ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সুতরাং এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটি করে ম্যাথসে 4 নম্বর বা 5 নম্বর, অনেক সময় দেখা যায় 10 নম্বর। কালকে আমরা দেখেছি ডিপিডিসি এর পরীক্ষায় এক একটি ম্যাথসে 10 নম্বর করেছিল। সুতরাং এখানে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। আপনি ইংলিশ বলেন, বাংলা বলেন, সাধারণ জ্ঞান বলেন, এই নাম্বারগুলো তো আসলে ছোট ছোট থাকে, ছোট ছোট অংশে বিভক্ত করা থাকে, কিন্তু ম্যাথমেটিক্সে 4, 5 বা 10 এই ধরনের নম্বর থাকে। সুতরাং ম্যাথমেটিক্সকে ওভারটেক করে বা ম্যাথমেটিক্সে খারাপ করলে আপনার কোনোভাবেই রেজাল্ট আসার পসিবিলিটি থাকবে না। তো আমরা এখানে যে 4টি ম্যাথ ছিল, 4টির মধ্যে প্রথম যে ম্যাথটি 13 নম্বর ম্যাথটি, এখানে বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 12 কিলোমিটার এবং 4 কিলোমিটার। নদীপথে 32 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? খুবই সিম্পল একটা ম্যাথ, যদি আপনি পারেন এটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি ম্যাথটা করতে পারবেন। লঞ্চ ও স্রোতের গতিবেগের কথা বলা হচ্ছে। গতিবেগ বলতে কি বোঝায়? গতিবেগ বলতে বোঝায় পার আওয়ার, মানে 1 ঘন্টায়। গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায়। এই যে দেখুন, লঞ্চ 12 কিলোমিটার এবং স্রোত 4 কিলোমিটার যাবে, এটা হচ্ছে এদের গতিবেগ আর কি। এখন বলছে নদী পথে 32 কিলোমিটার যাবে এবং পুনরায় ফিরে আসবে, তাহলে কত সময় লাগবে? প্রশ্ন হচ্ছে আমাদের এটা। তাহলে এটা করার জন্য আমরা এখানে কি লিখতে পারি? লিখতে পারি লঞ্চের গতিবেগ। আপনারা এখানে লিখবেন 13 নং প্রশ্নের সমাধান, পরীক্ষার হলে লিখবেন 13 নং প্রশ্নের সমাধান, 13 নং সমস্যার সমাধান। এভাবে লিখে জাস্ট এভাবে দিয়ে দিবেন যে 13 নং সমস্যার সমাধান। লেখার পরে আপনি এখান থেকে শুরু করবেন। তাহলে আমরা লিখতে পারি লঞ্চের গতিবেগ, লঞ্চের গতিবেগ ঘন্টায় কত দেয়া আছে? 12 কিলোমিটার। এই বিষয়টা লিখলাম। তারপরে লিখবো আমরা হচ্ছে স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ 4 কিলোমিটার। ওকে, তাহলে লঞ্চ এবং স্রোত দুইটা যদি একদিকে যায় তাহলে গতিবেগ কত হবে? ওই কথাটাই লিখবো। অনুকূলে, অনুকূলে 1 ঘন্টায় অতিক্রম করে, কে অতিক্রম করবে? লঞ্চ এবং স্রোত দুইটা মিলে যখন অনুকূলে যায় দুইটা যোগ হয়ে যাবে, তাহলে 12 যোগ 4 সমান সমান 16 কিমি, 16 কিমি। ওকে, আবার এবার লিখবো তাহলে প্রতিকূলে 1 ঘন্টায় অতিক্রম করবে কত কিলো? প্রতিকূলে, প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীত পাশে, অর্থাৎ স্রোত যেদিকে যাবে নৌকা তার বিপরীত দিকে আসবে, লঞ্চ তার বিপরীত দিকে আসবে। তাতে কি হবে? দুইটার একটা বাধার সৃষ্টি হবে, অর্থাৎ লঞ্চকে এই যে স্রোতের যে গতিবেগটা তাকে ওভারটেক করে আসতে হবে। তাকে যদি ওভারটেক করতে চায় তাহলে লঞ্চকে কত গতিবেগ হারাতে হবে? স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ 4 কিলোমিটার, লঞ্চের কত? 12 কিলোমিটার।
লঞ্চ যখন স্রোতের বিপরীত দিকে যাবে অবশ্যই স্রোতের গতিবেগটা সেখানে মাইনাস হয়ে যাবে। তাহলে 12 মাইনাস 4 ইকুয়ালস টু তাহলে 8 কিলোমিটার। এখন দেখুন অনুকূলে 1 ঘন্টায় অতিক্রম করবে 16 কিলোমিটার, আবার প্রতিকূলে 1 ঘন্টায় অতিক্রম করবে 8 কিলোমিটার। এখন এখানে দেখুন টোটাল কত কিলোমিটার পথ যেতে হবে এবং ফিরে আসতে হবে। টোটাল 32 কিলোমিটার পথ। এখন কি অতএব আমরা বলতে পারি না, অতএব আমরা কিন্তু বলতে পারি অনুকূলে 32 কিলোমিটার যেতে সময় লাগে, অনুকূলে 32 কিলোমিটার যেতে সময় লাগে কত ঘন্টা? 32 কিলোমিটার যেতে সময় লাগবে, টোটাল ডিসটেন্স কত? 32। এই 32 এটাকে ভাগ 1 ঘন্টায় যায় হচ্ছে 16 কিলোমিটার, তাহলে এখানে 16 লিখবেন, সমান সমান 2 ঘন্টা। ওকে, সিমিলার ক্যাটাগরিতে তাহলে আমরা এখানে লিখব প্রতিকূলে 32 কিলোমিটার যেতে সময় লাগে, তাহলে 32 ভাগ কত? 8, সরি 32 কে যদি 8 দ্বারা আপনি ভাগ করেন সেক্ষেত্রে 4 ঘন্টা। তার মানে অতএব 32 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে মোট সময় লাগবে, মোট সময় এই যে 2 আর 4 যোগ 2 সমান সমান 6 কিলোমিটার, 6 ঘন্টা। তো এভাবে মূলত আপনি অঙ্কটা করতে পারেন, আরো অনেকভাবে আপনি ম্যাথটা করতে পারেন। তবে হচ্ছে যদি আপনি বুঝে সুঝে করেন, বেসিকটা বুঝে যদি করেন তাহলে আপনি এভাবে করলে কোনো প্রবলেম নেই। এখানে 14 নম্বর ম্যাথটিতে বলা হচ্ছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। দেখুন এই যে পরিমিতি সংক্রান্ত যে ম্যাথগুলো আমি কিন্তু সবসময় বলে থাকি, ক্লাস 8-এর যে ম্যাথ বইটা আছে আপনার 3 অধ্যায়ে নতুন বইটা, এই বইটা দেখবেন এই ধরনের ম্যাথগুলো কিন্তু আছে, আপনি এখান থেকে পাবেন। আমরা অনেকেই বলে থাকি যে আসলে এই ছোট ক্লাসের ম্যাথের বইগুলো আসলে এখন আসে না, বাট এখনো কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আপনার আসে। এই ম্যাথগুলো প্র্যাকটিস করার জন্য যদি আপনি বোর্ড বইটা একটু ফলো করেন, করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। এছাড়াও এই ম্যাথগুলো বাজারে এখন হাজার হাজার রাইটার রয়েছে। আপনাদের সকলের প্রতি আমার একটা কথা থাকবে, সেটা হচ্ছে আপনারা 10 থেকে 12টা বা 15 থেকে 20টা বই না কিনে একটা বই, যে কোনো একটা বই খুব ভালোভাবে ফলো করেন। একটা বইয়ের এখানে কিছু পড়বেন, আর একটা কোম্পানির বা আর একটা প্রকাশনের আর এক জায়গায় পড়বেন, এইভাবে আপনার আসলে প্রিপারেশন খুব ভালো করা যায় না। আপনি যে কোনো একটা বই খুব ভালো করে পড়েন, দেখবেন যে আপনি সব চাকরি পরীক্ষাতে টিকবেন। তো এই যে ম্যাথগুলো রয়েছে বাজারে বিভিন্ন বইয়ে আপনি পাবেন, এখান থেকে যে কোনো একটা বই কিনে নিয়ে আপনি টপ টু বটম খুব ভালো করে শেষ করেন, দেখবেন যে সব চাকরিতে আপনি টিকবেন। তো এখানে বলা হচ্ছে, যদি আমি এখানে চিত্রটা আর্ট করে দিই একটু সিম্পল বোঝার জন্য, যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থটা যদি আমার x হয়, দৈর্ঘ্যটা তাহলে কত হবে? 3x। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণন, তাহলে হবে ক্ষেত্রফল হবে 3x²। এখানে এত কিটা বলছে যে দেখুন বর্গ মিটারের কথা বলছে, তাহলে এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে আমাদের মিটার, এটা হবে মিটার, এবং এটা হবে এত বর্গ মিটার, বর্গ মিটার। এখানে বলছে যে প্রতি বর্গ মিটারে 7.50 টাকা খরচ হয়, 1 বর্গ মিটারে 7.50 টাকা খরচ হয়। তাহলে এখানে টোটাল কত বর্গ মিটার আছে? 3x² বর্গ মিটার আছে। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা, তাহলে 3x² বর্গ মিটারে কত হবে? ওটা তার গুণন হবে জাস্ট। তাহলে এখানে টোটাল কত টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার প্রশ্নে বলে দেওয়া আছে যে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়। এটা তো হচ্ছে প্রশ্নের প্রদত্ত তথ্য, আর আমরা এখান থেকে যে তথ্যটা বের করেছি এই দুইটা কি হবে? বাই দ্য কন্ডিশনে দুইটা সমান হবে। দেন আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করব, এবং x এবং 3x এর ভ্যালু বের করলেই মোটামুটি আমাদের কাজ শেষ।
কারণ এখানে প্রশ্নে বলেছে ঘরটির দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো। প্রস্থ হচ্ছে আমাদের x, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3x। জাস্ট এই যে ব্যাখ্যাটা আমি দিলাম এটাই জাস্ট আপনারা লিখবেন। এখানে লিখবেন এভাবে, যেটা প্রথমে যেটা বলছিলাম যে 14 নং সমস্যার সমাধান। দেখুন আপনি আসলে এটা কেন লিখবেন, আমি আপনাকে বলে দিচ্ছি বিষয়টা। যখন কম্পিটিশনের পরীক্ষাগুলো আসে বিষয়টা এরকম হয় যে আপনার দেখা যাচ্ছে যে 600 জন লোক টেকানো হবে এই পরীক্ষাটাতে, রিটার্ন পরীক্ষাটাতে, বা ধরে নিচ্ছি 100 জন লোক টেকানো হবে। 100 জন লোক টেকানোর জন্য আপনার ধরুন টোটাল নম্বর আছে এখানে আপনার হচ্ছে 100-100-র মধ্যে লোক নেওয়া হবে 100 জন। দেখা যাচ্ছে যে এই যে 98 জন 98 জন ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়ে গেছে, আর 2 জন ক্যান্ডিডেট সিলেক্ট করবে নির্দিষ্ট একটা নম্বর নিয়ে। এখন ওই নম্বরটা নিতে গিয়ে দেখা যাচ্ছে যে 2 জন ব্যক্তি একই নম্বর পেয়েছেন, মানে 2 জন থেকে একজনকে নেওয়া হবে, 2 জন থেকে একজনকে নেওয়া হবে, বাট 2 জন ব্যক্তি একই নম্বর পেয়েছেন। তখন আপনার খাতাটা আবার পুনরায় বিবেচনা করা হবে 2 জন, যে কার খাতাটা বেশি সুন্দর বা কার খাতায় বেশি মানে শুদ্ধাচার মেনটেন করানো হয়েছে, এ ধরনের বিষয়টা আর কি। এই কারণে পরীক্ষা হলে যদি আপনার সময় থাকে তাহলে আপনি এটা লিখতে পারেন, এতে বরঞ্চ আপনার ক্ষতি হবে না, লাভ হবে। এখন এটা লেখার পরে আপনারা লিখবেন, ধরি ঘরটির প্রস্থ x মিটার, তাহলে ঘরটির দৈর্ঘ্য কত হবে 3x মিটার। অতএব ঘরটির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দুইটা গুণন, তার মানে 3x² বর্গ মিটার। এটা আসলো আপনার, এটা ক্ষেত্রফলটা আসলো। এখন এখানে বলছে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়, তাহলে আমরা এখানে লিখব 3x² বর্গ মিটারে খরচ হয়, কত খরচ হবে 3x² ইন্টু 7.50 এত টাকা। এই বর্গমিটারটাকে জাস্ট হচ্ছে টাকা দ্বারা গুণ করে প্রতি বর্গমিটার কত খরচ এর দ্বারা গুণ করে টাকায় কনভার্ট করলাম। এখন শর্তে আমরা কি লিখতে পারি, আমরা এখানে এই যে কি বের করলাম, এটা মানে এই যে ফুল স্পেসটা কত বর্গমিটার জায়গা আছে বা এই এত বর্গমিটারে কত টাকা খরচ হয় প্রশ্ন থেকে আমরা এটা বের করলাম। এখন প্রশ্নে তথ্য কি দেওয়া আছে ওই কথাটা লিখবো শর্ত মতে বা শর্তে হবে এত 3x² ইন্টু 7.50 ইজ ইকুয়ালস টু এত টাকা, 1102.50 টাকা। ওকে, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের x এর ভ্যালু বের করতে হবে 3, আমি সরাসরি লিখে দিচ্ছি x² ইজ ইকুয়ালস টু হবে 1102.50 বাই হচ্ছে 3 ইন্টু 7.50, এটা হবে। এরপরে আমরা করব কি, যখন দশমিকের ক্যালকুলেশন গুলো আসে তখন আপনাকে খুব সাবধানে সামনের দিকে যেতে হবে। এই দশমিক আর এই দশমিক ক্যান্সেল করে দেওয়া যায়, কারণ এর পূর্বে 2টা শূন্য আছে, এর পূর্বে 2টা শূন্য আছে, তাতে কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই 7.50 দ্বারা এটাকে জাস্ট ভাগ করে নিব। ভাগ করবো তাহলে কিভাবে, দেখুন পরীক্ষার হলগুলোতে লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো হয় এগুলোতে আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া উচিত, কারণ এখানে যে ক্যালকুলেশনটা এটা যদি আপনি নরমালি ক্যালকুলেশন করতে চান একটু টাইম লাগবে। আপনাদের কি ছিল আসলে আমি জানি না, নির্দেশিকাটা অ্যাডমিট কার্ডে লেখা থাকে। তো আমাদের কাজ হচ্ছে এইটাতে রেখে ভাগ করব। দেখুন 11.0250, এইটাকে আমি ভাগ করতেছি কি দ্বারা, 750 দ্বারা। সরি, এই শূন্য আর এই শূন্য কিন্তু আমি কেটে দিয়ে একটু ঝামেলা কমাইতে পারি, এই শূন্য আর এই শূন্য কেটে দিয়ে একটু ঝামেলা কমাইতে পারি। 75 দ্বারা যদি ভাগ করেন আপনি 110কে ফার্স্টলি ভাগ করেন, তাহলে একবার দেন 7 5 75
বিয়োগ করলে এখানে 25 আর হচ্ছে 10 35 আসে। এবার যদি আপনি 75 দ্বারা 35কে ভাগ দেন তাহলে কিন্তু যাচ্ছে না, সুতরাং আমরা কিন্তু 2 কেটে নিতে হচ্ছে। তাহলে যদি আমি এখানে 4 দেই, কারণ 400-র কাছাকাছি হবে, এখানে 352 আছে, যদি 4 দিই 4 5 আর 20 শূন্য, হাতে হচ্ছে 2 আর 4 7 28 আর 2 30, অর্থাৎ 300 হবে। বিয়োগ করলে এখানে 52 হবে। এখানে কিন্তু 5 আছে, 5টা আমরা জাস্ট কেটে নিব। এই ক্যালকুলেশনগুলো আপনারা জানেন, তবে এই ক্যালকুলেশনের পরীক্ষার হলে আসলে কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনি যদি হঠাৎ করে স্টেপ কেটে দিয়ে বা ধৈর্য হারায় ফেলেন এই গণনার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আবার আপনি ক্যালকুলেশন করবেন, আবার আপনার ভুল হতে পারে। এই যে সংশয়গুলো, এগুলো রাখা যাবে না। এই কারণে যখন আপনি পরীক্ষার হলে এগুলো করবেন খুব সাবধানে এবং একটু টাইম নিয়ে করবেন, তাতে কোনো প্রবলেম নেই। 525কে দেখুন, এখানে কিন্তু আমাদের হচ্ছে 7 দ্বারা দিলেই হয়, কারণ 5 7 35-এর 5, হাতে হচ্ছে 3, 7 7 49, 50 51 52 থাকে 52। এখন দেখুন এটা মিলে গেছে, তাহলে এখানে কত আসছে 147। অর্থাৎ আমি যদি এইটা কাটি 147 থেকে 147 থেকে, এই যে 147 3 দ্বারা কিন্তু আবার 147কে কেটে যায়, কারণ 3 দ্বারা যদি আপনি 14কে কেন কেটে যায়, 7 7 4 11 আর 1 12, 12 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 3 দ্বারা 147কে ভাগ যাবে। 147কে যদি আপনার ভাগ যায়, এখানে 14কে কাটবেন, এখানে 4 আসবে, এবং এখানে কত থাকে 2 আর 7 27, 3 9 27, তার মানে এখানে 9 থাকে। তার মানে আমরা লিখতে পারি x² = 49। ওকে, তার মানে x এর ভ্যালু কত আসে, √49, 49 মানে হচ্ছে 7। তাহলে x এর ভ্যালু আমরা 7 পেয়ে গেলাম। প্রশ্নে বলা হচ্ছে ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত। আমাদের প্রস্থ ছিল হচ্ছে x, x মানে হচ্ছে কত, এখানে 9, সরি 7, এটা তার মানে এখানে হবে 7 এত বর্গ, এত মিটার হবে দৈর্ঘ্যটা, প্রস্থটা এত মিটার হবে এবং দৈর্ঘ্যটা হবে তাহলে 3x এত মিটার। তাহলে কত হচ্ছে 3 × x এর মান হচ্ছে 7, 3 7 21 মিটার। এই দুটো হচ্ছে এখানকার অ্যানসার। 15 নম্বর ম্যাথসে এখানে বলা হচ্ছে যে প্রমাণ করুন এত সমান সমান এত। তো আমরা আসলে কিভাবে প্রমাণ করতে পারি, আমরা ফার্স্টলি এই যে এই পার্টটাকে ধরে প্রমাণ করার চেষ্টা করব। আপনারা অনেকেই এই পার্টটা ধরে প্রমাণ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আমার খুব সহজ হবে আমার কাছে এই পার্টটা ধরে যদি আমি প্রমাণ করি। এই পার্টটাতে এখানে আপনি লিখবেন রাইট হ্যান্ড সাইড 8ab * স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দেওয়া আছে। এই 8abটাকে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি 4ab * 2 * স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমাদের 100% জায়েজ আছে, কারণ আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই 4 × 8ab * স্কয়ার প্লাস b স্কয়ার, এটা থেকে যাবে। ওকে, এখন এই যে এখানে 4ab আছে, 4ab এর ফর্মুলাটা জাস্ট আপনি লিখবেন। 4ab এর ফর্মুলাটা কি, এটা তো আমরা শিখে আসছি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর ফর্মুলা। এবং 2 * স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা, 2 * স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলাটা তাহলে কি, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এখন দেখুন তো আপনি এইটা যদি আপনি পুরোটাকে যদি a ধরেন, অর্থাৎ a - b, এটা যদি আপনি b ধরেন, তাহলে এইটার সঙ্গে আরেকটা মিল আছে না, একটু দেখেন তো, পুরোটাই মিল আছে। তার মানে হচ্ছে a - b * a + b, a - b * a + b, তার মানে আমরা বিপরীত ক্রমে বলতে পারি a + b * a - b, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, কিসের ফর্মুলা, স্কয়ার - b স্কয়ারের ফর্মুলা। তাহলে a আমাদের কি, a + b হোল স্কয়ার, স্কয়ার - b স্কয়ার ফর্মুলা, a + b, এইটা পুরোটাই হচ্ছে a, এই যে স্কয়ার মাইনাস b, b কত, a - b, a - b তারপর হচ্ছে। এখন আমাদের এখানে কত আসে, এই পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণন হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি a + b ⁴ মাইনাস a - b ⁴ এইটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রমাণিত আপনি লিখতে পারেন এখানে, এখানে দেখুন তাই বলা আছে a + b ⁴ মাইনাস a - b ⁴ a + b ⁴ মাইনাস a - b ⁴। প্রশ্নটা দেখুন এখানে 5 নম্বর, খুবই সহজ একটা ম্যাথ ছিল।
আর প্রত্যেকটা প্রশ্নে কিছু কিছু ম্যাথ সহজ থাকে, কিছু কিছু ম্যাথ কোশ্চেন থাকে, অতএব কঠিন থাকে। এই ম্যাথ নিয়ে আসলে এত বেশি উদ্বেলিত হওয়ারও কারণ নাই, কারণ আপনার সহজ ম্যাথগুলো আসলে সবাই পারে। ডিফারেন্স আসলে সহজ ম্যাথগুলোতে হয় না, ডিফারেন্স হয় আসলে কঠিন ম্যাথগুলোতে। এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। ওই নির্দিষ্ট স্থান থেকে দুজন লোক যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব কত? আচ্ছা, এই ম্যাথটি করার জন্য আপনাকে চিত্র অবশ্যই আর্ট করতে হবে, না হলে কিন্তু আপনি এটা বুঝতেই পারবেন না। এটা পরিমিতির একটা ম্যাথস, আমি আপনাদের দেখাচ্ছি। নির্দিষ্ট স্থানের কথা বলা হচ্ছে, এইটা হচ্ছে নির্দিষ্ট স্থান। নির্দিষ্ট স্থান থেকে 120 ডিগ্রি কোণে দুই দিকে দুইটা রাস্তা চলে যাবে। একটা রাস্তা এদিকে চলে গেছে এবং একটা রাস্তা এদিকে চলে গেছে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে আমি এখানে যদি বলি যে এটা যদি ও বলি, তাহলে ও এর দিকে একটা রাস্তা চলে গেছে, ও বি এর দিকে একটা রাস্তা চলে গেছে। ওই নির্দিষ্ট স্থান থেকে দুজন লোক, এইখান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার বেগে এবং ঘন্টায় 8 কিলোমিটার বেগে, একজন এদিকে 10 কিলোমিটার বেগে যাবে, এদিকেও যেতে পারে। এদিকে যদি 10 কিলোমিটার বেগে যায় তাহলে এদিকে 8 কিলোমিটার, আবার এদিকে যদি 8 কিলোমিটার বেগে যায় তাহলে এদিকে ঘন্টায় 10 কিলোমিটার যাবে। বিপরীত দিকে রওনা হলো। কথা হচ্ছে, মূল ভাষ্য হচ্ছে তারা কখনোই একই দিকে যাবে না। কথা হচ্ছে তারা এইখান থেকে দুইজন দুই দিকে যাবে, বিপরীত দিকে রওনা হবে। হলো ঘন্টায় 5 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব কত? এ এদিকে যাবে, এ এদিকে যাবে, এভাবে দুজনে 5 ঘন্টা চলাচল করবে। চলার পরে এদিকে 5 ঘন্টা অতিক্রম করবে, এদিকে 5 ঘন্টা অতিক্রম করে কত দূরে যাবে? অর্থাৎ এইখান থেকে যে দুইজন ব্যক্তি, একজন ও এ পথে যাচ্ছে, একজন ও বি পথে যাচ্ছে, দুইজনই টোটাল 5 ঘন্টা অতিক্রম করবে। তাহলে এই 5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? দেখুন, ও এ যদি আমরা এদিকে 10 কিলোমিটার বেগে ধরি তাহলে 5 10 50। ওকে, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে 50 কিমি। সিমিলার ক্যাটাগরিতে যদি ওবি পথে যায় তাহলে কত হবে? ঘন্টায় হচ্ছে 8 কিমি, তাহলে 5 আসছে 40 কিমি। 40 কিমি। ওকে, এবারে প্রশ্নটা হচ্ছে এই যে এ বি, এদের সরাসরি দূরত্বটা কত এটা আপনাকে বের করতে হবে। এ বি এর ডিসটেন্সটা কত? এ বি ইকুয়ালস টু হট, এটা আপনাকে বের করতে হবে। দেখুন, আপনি কিন্তু সরাসরি, এটা একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে। হায়ার ম্যাথসের ক্ষেত্রে এই যে ফর্মুলা দিয়ে আমরা এটা বের করতে পারি, যাকে আমরা ওদিকে যাব না, কারণ আমাদের আসলে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের ক্ষেত্রে একটু কমপ্লেক্স হবে। এই জন্য আমি নর্মাল নিয়মে করানোর চেষ্টা করব। তাহলে এটার এ বি এর ডিসটেন্স বের করার জন্য আমরা ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে একটু প্রলং করে দিব এবং এই দুইটা যোগ করে দিব। দেখুন, এখন যেটা পাচ্ছি আমরা, এইটা এবং এইটা মিলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। যদি আমি এটা বিডি দিই, বিডি দিলাম, তাহলে এ বি ডি হচ্ছে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সরি সমকোণ আর কি। এ বি ডি হবে না, তাহলে বি ডি এ, তাহলে আমরা এখানে লিখতে পারি বি ডি এ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আপনাকে অতিভুজের মান বের করতে হবে। তাহলে আমরা যদি কোনোভাবে, আমাদের টার্গেট হচ্ছে এডি এর ভ্যালু বের করা এবং বিডি এর ভ্যালু বের করা। যদি আমি এই দুটোর ভ্যালু বের করতে পারি তাহলে কিন্তু আমি এটাতে পিথাগোরাস অ্যাপ্লাই করে অতিভুজের মানটা ইজিলি বের করতে পারি। ওকে, তাহলে আমরা কিভাবে মানটা বের করব? ম্যাথটা অনেক বড় আর কি, আমি জাস্ট শর্টকাট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো মানটা বের করার জন্য আপনাকে ফার্স্টলি করতে হবে কি, এইখানে দেখুন, এইটুকু তো আমরা 50 জানি, এইটুকু 40 জানি। আমাদের অজানা রাশি কোনটা? এই মানটা। যদি আমি এইটুকু মান জানি তাহলে 50 সঙ্গে যোগ করে দিলে আমি পুরোটুকুর মান পাবো। আমার টার্গেট হচ্ছে এই এডির মান বের করা আর হচ্ছে বিডির মান বের করা। তো এখন আমি এইটুকুর মান বের করব কিভাবে? এইটুকুর মান বের করার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত? 120 ডিগ্রি তো দেয়াই আছে। তাহলে এইটুকু কত হবে? এই যে অ্যাঙ্গেলটা, এটা হবে আমাদের
60 ডিগ্রি, এটুকু তো আমরা শিওর। আবার এইটা 90 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, তাহলে এইটা কত হবে? একটা ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন কথা হচ্ছে তাহলে ঠিক আছে, আমরা এটা বের করলাম, এটা দিয়ে আসলে কি করব? আমাদের ত্রিকোণমিতিক কিছু অনুপাত আছে এই ত্রিভুজের মধ্যে। দেখুন, আমি যদি এই বাহু আর এই বাহু নেই, অর্থাৎ হচ্ছে এটা কি এই অ্যাঙ্গেল নিয়ে যদি কাজ করি, তাহলে এটা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করে কোন অনুপাত? cos। তাহলে আমরা লিখবো যে আমরা জানি cos কত ডিগ্রি? cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমাদের এখানে? DO হচ্ছে ভূমি, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে OB। ওকে, তাহলে cos 60 ডিগ্রির মান কত আমাদের? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটা আপনাকে জানতে হবে ত্রিকোণমিতিক যে মানগুলো। এবং DO বলতে এইটুকু যদি আমি x ধরে নেই, ধরে নিচ্ছি DO এর মান হচ্ছে x, তাহলে OB কত? OB হচ্ছে আমাদের 40। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, 40 যদি হয় তাহলে x এর ভ্যালু কত আসে? এখানে 20 আসে, তার মানে x ইকুয়ালস টু 20। ওকে, আমি এই ত্রিভুজের ক্ষেত্রে এইটুকুর মান পেয়ে গেলাম। এখন আমার x দরকার না, এইটুকু আমি 20 পেয়ে গেছি। তাহলে এখন এডিটা কত আসলে আমাদের? এডিটা হচ্ছে এই 20 যোগ এই 50 যোগ 50 ইজ ইকুয়ালস টু 70। তাহলে আমি এডিটা পেয়ে গেলাম। তাহলে আমার কি দরকার এখন? এই যে বিডি দরকার। বিডি মানে যে এইটা কোন ত্রিভুজের অংশ? এই ত্রিভুজের অংশ। এই ত্রিভুজ থেকে আমি কিন্তু বের করতে পারি বাকিটা। এখন দেখুন, আপনি কিন্তু যদি এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করেন তবুও হবে, যদি আপনি এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করেন তবুও হবে। যদি আমি এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করি তাহলে এটা কি? এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি? অতিভুজ। লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করব। লম্ব আর অতিভুজ নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাত কাজ করে? sin থিটা। তাহলে আমরা জানি sin কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা জানি sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের BD আর অতিভুজ হচ্ছে আমাদের BO। তাহলে sin 60 ডিগ্রির মান কত? এই মানটা আপনাকে মুখস্থ করতে হবে। √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান। এখন BD-টা কত আমাদের? এই BD-টা হচ্ছে আমাদের, আমরা এটা বের করব, BD-টা x ধরে নিচ্ছি। BO-টা কত আমাদের? BO এটা হচ্ছে 40। আপনি x বা y যে কোনো কিছু একটা ধরতে পারেন, অথবা BD-ও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এইটা যদি আমি এটাকে কাটি, সেক্ষেত্রে আপনি এখানে 20 পাবেন। তার মানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু 20√3। দেখুন, আমি এই ভ্যালুটাও পেয়ে গেলাম, 20√3। আমাদের যে থিংকিংটা ছিল সেই অনুপাতে আমরা মানগুলো বের করেছি। দেখুন, BD এর মানটা বের করেছি 20√3 এবং এর মানটা বের করেছি 70। এখন আমাদের কাজ কি? মূলত এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা কাঙ্ক্ষিত নম্বর মানগুলো পেয়েছি, সুতরাং আমরা এই ত্রিভুজ ADB এ পিথাগোরাস অ্যাপ্লাই করব। ত্রিভুজ ADB এ পিথাগোরাস হতে পাই। পিথাগোরাস হতে কি পাই? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ কত? AB স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কত? BD স্কয়ার যোগ ভূমি কত? AD স্কয়ার। ওকে, তাহলে আমি এখানে কি লিখলাম? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমাদের কি বের করতে হবে? AB এর সরাসরি দূরত্ব, এই যে AB টা আমাদের এখানে আছে। এখন জাস্ট আপনি মানগুলো বসায় ক্যালকুলেশন করুন। BD এর ভ্যালুটা কত আমাদের? BD এর ভ্যালুটা হচ্ছে 20√3 তারপরে হোল স্কয়ার পজিটিভ। AD এর ভ্যালুটা কত আমাদের? AD এর ভ্যালুটা হচ্ছে 70। এই যে আমরা এখানে লিখছিলাম, এর উপরে স্কয়ার করলাম। এখন আপনারা করবেন কি? ক্যালকুলেটর দিয়ে বাকি মানগুলো বসাবেন। আর যদি ক্যালকুলেটর না থাকে, পরীক্ষাটা যদি অনুমোদন না থাকে, তাহলে কিন্তু এটা বের করা খুবই ডিফিকাল্ট। এটা আপনি কোনো মতো একটা ক্যালকুলেশন 2-1 লাইন করে দিয়ে আপনি রেখে আসলে আপনি মার্কস পাবেন এটাতে, যদি ক্যালকুলেটর না থাকে। যদি ক্যালকুলেটর ইউজেবল থাকে, ছোট যে ক্যালকুলেটরগুলো, সেক্ষেত্রে আপনি এটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। এখানে যে ভ্যালুটা আসবে, এইটাকে আবার কি করতে হবে? রুট ওভার করতে হবে। রুট ওভার করলে যে মানটা আসবে, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তো এই ছিল আমাদের এই বন অধিদপ্তরের বন প্রহরী পদের প্রশ্নের সমাধান। দেখুন, এই যে এখানে যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটা কিন্তু সকল স্টুডেন্ট পারবে এমনটা না। এখানে পরীক্ষা আপনি যত ভালো প্রিপারেশনই নেন না কেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন বা
অনেকে আছে যে সবগুলো ম্যাথসই করে বা ত্রিকোণমিতি বা পরিমিতি সকল ধরনের ম্যাথসই করে, তারা হয়তো বা পারবেন। যারা আমরা 11 থেকে 20 গ্রেডের চাকরির যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, তাদের কিন্তু এই ম্যাথটা আসলে প্রিপারেশনের আওতায় নাই। হ্যাঁ, সুতরাং এই ম্যাথটা যারা পারেননি, যদি কম্পিটিশন খুব বেশি হয়ে থাকে তাহলে হয়তো বা এই ম্যাথটা না পারলে আপনার রেজাল্ট আসবে না। তবে আসার সম্ভাবনা রয়েছে এই ম্যাথটা না পারার পরেও, কারণ এই ম্যাথটা আসলে সকলের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।